আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। ভেটেরান্স ডে অনুষ্ঠানে জো বাইডেনের শ্রদ্ধা। ফেডারেল রিজার্ভে প্রেসিডেন্টের হস্তক্ষেপ সমর্থন করেন মান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে মনোনয়ন দিলেন ট্রাম্প। জলবায়ু সম্মেলনে অনেক বড় নেতাই নেই। এবং স্যাটেলাইটের রহস্যজনক আচরণ, ভারত মহাসাগর থেকে ছিটকে আমেরিকায়। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। ভেটারেন্স ডে উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটনে ট্যাম্প অফ দ্য আননোন সোলজার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসের হেরে যাওয়ার পর এটি দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার প্রথম ঘটনা। বিয়োগালের করুণ সুরে নীরবতা পালনের মধ্য দিয়ে দেশের জন্য প্রাণ দেয়া সব সেনার প্রতি শ্রদ্ধা জানান সেখানে উপস্থিত সকলে। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন বলেন, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবার পরিজনদের রক্ষা করা সবার দায়িত্ব। শেষবারের মতো প্রেসিডেন্ট হিসেবে এই অনুষ্ঠানে ভাষণ দেন বাইডেন। কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করতে পারাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় নিজের পকেট থেকে দৈনন্দিন কাজের তালিকা সংবলিত একটি কার্ড বের করে দেখান বাইডেন। জানান, এই কার্ডটির পেছনে দেশের বাইরে যে সব সেনা প্রাণ দিয়েছেন তাদের কথা লেখা আছে। প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি ফার্স্ট লেডি ভিপি হ্যারিস এবং সেকেন্ড জেন্টলম্যান গত 4 বছর যা করেছেন তার জন্য তারা গর্বিত। এ সময় 4 বছরে ভেটেরানদের জন্য যা যা করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দেন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, তার শাসনামলে ভেটেরানরা সর্বোচ্চ সুবিধা পেয়েছেন। অভিবাসীদের বের করে দিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অর্থনীতিতে ধ্বংস এনে দেবে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি হুলিয়ান ক্যাস্ট্রো। সাক্ষাৎকারে হুলিয়ান ক্যাস্ট্রো জানান, সীমান্তের দায়িত্ব নেয়ার পর আরও কঠোরভাবে ফিরে আসবেন সাবেক অ্যাক্টিং আইস ডিরেক্টর টম হোমান। আইন বিশেষজ্ঞ কেন ডিলানিয়ান মনে করেন, দায়িত্ব নেবার পর নিজের মতাদর্শের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন ট্রাম্প। তিনি শপথ নেওয়ার আগে তার সমালোচনাকারীদের সাময়িকভাবে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাটর্নি মার্ক জায়েদ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তার প্রশাসনের বিভিন্ন দায়িত্ব বন্টনের কাজ শুরু করেছেন। এরই মধ্যে সাবেক অ্যাক্টিং আইস ডিরেক্টর টম হোমানকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তবে তার অতীত নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি হুলিয়ান ক্যাস্ট্রো। আগের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সীমান্তে এবার তিনি আরও কঠোরভাবে অভিবাসীদের বিরুদ্ধে দায়িত্ব পালন করবেন বলে মনে করেন তিনি। সীমান্তে কঠোর পদক্ষেপের এমন প্রভাব অর্থনীতিকে ধ্বংস করবে বলে আশঙ্কা প্রকাশ করেন ক্যাস্ট্রো। ঐতিহ্যগতভাবেই ফেডারেল রিজার্ভের কর্মকাণ্ডে প্রেসিডেন্টের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিষয়ে নিজের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুতই নিজেকে যুক্ত করতে পারেন। তার এমন সিদ্ধান্ত সরাসরি সমর্থন করতে পারেন ইলন মাস্ক। দ্রব্যমূল্য ও চাকরির বাজারের স্থিতিশীলতা নিয়ন্ত্রণের কাজ করে থাকে ফেডারেল রিজার্ভ। সংস্থাটির বর্তমান চেয়ার জেরোম পাওয়েলকে 2018 সালে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে কোভিড মহামারীর কারণে ইউএস স্টক মার্কেট ক্ষতিগ্রস্ত হলে তার সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন ট্রাম্প নিজেই। এখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্প নিজেকে ফেডারেল রিজার্ভ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারেন এমন সম্ভাবনা জেগে উঠেছে। তার এমন সিদ্ধান্ত সরাসরি সমর্থন করতে পারেন ইলন মাস্কের মতো তার কট্টর সমর্থকেরা। ফেডারেল রিজার্ভের নীতিমালা নিয়ে কথা বলার সুযোগ তার থাকা উচিত। নির্বাচনী প্রচারণার সময় অনেকবারই ট্রাম্প এই বিষয়টি স্পষ্ট করেছেন। ট্রাম্পের মতে তার অর্থনৈতিক ও ব্যবসায়িক সাফল্যের কারণে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের চেয়ে অর্থনীতির বিষয়ে তিনি অপেক্ষাকৃত ভালো বোঝেন। বর্তমানে অনেক রিপাবলিকান সমর্থক ও নেতাকর্মীও ফেডারেল রিজার্ভের কর্মকাণ্ডকে প্রেসিডেন্টের এখতিয়ারের আওতায় আনার দাবি তুলেছেন। এ ধরনের একটি পোস্ট শুক্রবার এক্সে শেয়ারও করেছেন ইলন মাস্ক।
সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন তিনি। ট্রাম্পের পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন চীন, রাশিয়া, ইরান, কিউবা ইত্যাদির ব্যাপারে ট্রাম্প যে আক্রমণাত্মক পররাষ্ট্র নীতির কথা বলেন, সেই নীতির পক্ষে মার্ক রুবিওকে সবসময় অবস্থান নিতে দেখা গেছে। ট্রাম্প সবসময় যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদের ব্যয়বহুল ও অকার্যকর যুদ্ধে জড়িয়ে পড়ার সমালোচনা করেন। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গির পক্ষে নিজের অবস্থান সুস্পষ্ট করেছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর মার্কো রুবিওর প্রথম কাজ হবে ইউক্রেন যুদ্ধের সমাধান করা। সম্প্রতি এক সাক্ষাৎকারে 53 বছর বয়সী মার্কো বলেছেন, রাশিয়া এক দশকে ইউক্রেনের যত ভূমি দখল করেছে সেগুলো পুনরুদ্ধারের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাধানের দিকে যাওয়া। নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে অঙ্গরাজ্য দুটির 2500 একরের বেশি বনভূমি। এদিকে দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় 18 বছর বয়সী এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। জানা যায়, আগুন প্রথমে নিউ জার্সিতে লাগলেও পরে তা নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত পুড়ে গেছে রাজ্য দুটির 2500 একরের বেশি বনভূমি। বন্ধ রাখা হয়েছে নিউ জার্সির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। অঞ্চলটির বেশ কিছু ঐতিহাসিক স্থাপনাও হুমকির মুখে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অসময় নিউ ইয়র্কে দাবানলের ঘটনায় হতবাক বাসিন্দারা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। জানা গেছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল উত্তরের বাতাসের কারণেই নিউ জার্সি সীমান্ত থেকে নিউ ইয়র্ক সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে। অঙ্গরাজ্য দুটির সীমান্তে আগুন নেভাতে গিয়ে 18 বছর বয়সী ড্যারিয়েল ভ্যাসকুয়েজ নামের এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। নিউ জার্সির আবহাওয়া দফতর জানায়, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে 75 দমকল কর্মী ও 200 জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের খাবার ও পানি সরবরাহ করছেন তারা। সংবাদের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন জলবায়ু সম্মেলনে অনেক বড় নেতাই নেই এবং স্যাটেলাইটের রহস্যজনক আচরণ ভারত মহাসাগর থেকে ছিটকে আমেরিকায়। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The generation, it has a news for everything.
The Generation. Greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Ruposhi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলে জানান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব। 12 নভেম্বর সকালে আজারবাইজানের রাজধানী বাকু রিটস কার্লটন হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে একথা জানান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম। সাক্ষাৎকালে গ্র্যান্ড ইমাম অধ্যাপক ইউনুসকে হাজারো বছরের পুরনো প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ সময় অধ্যাপক ইউনুস তাকে আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান। তিনি গ্র্যান্ড ইমামকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সশরীরে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভর দুপুরে রাজশাহীর সাহেব বাজারে নবনিযুক্ত উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকীর ছবিতে জুতার মালা সম্বলিত এক ব্যানার নিয়ে হাঁটছেন বিএনপির নেত্রী রুকসানা বেগম টুকটুকি। একক পদযাত্রা শেষে নগরীর 0 পয়েন্টে আবার সেই ব্যানারে পুড়িয়ে দেন তিনি। তার দাবি, উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী আওয়ামী লীগের দোসর, তাই ফারুকী সহ আওয়ামী লীগ পন্থী উপদেষ্টাদের অপসারণ চান তিনি। এ সময় তিনি আরও জানান, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য না। দেশের এমন পরিস্থিতিতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং নির্বাচিত সরকার গঠন করে দেশ পরিচালিত করতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নতুন করে 3 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। তারা হলেন শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ফারুকী সরকারের যুক্ত হওয়ার পর থেকে তাকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। এই সরকার কখনো দেশের উন্নতি করবে না, আমরা এদেরকে চাই না। অনতিবিলম্বে আমরা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই দেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলার মানুষ, আমরা ভালোভাবে বাঁচতে চাই। মাদক ব্যবসায় বাধা দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের শাহাদাত হোসেন নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। সোমবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় আহতর পিতা জামান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। আহতের পিতা জামান মিয়া জানান, ডহরগাঁও এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী খালেকের ছেলে আরিফ ও সাদেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। এতে তার ছেলে পারভেজ মাদক ব্যবসায় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে গত সোমবার বিকেলে তার ছেলেকে একা পেয়ে আরিফ, সাদেক ও তাদের বাবা খালেদ ও তার মা রশিদা বেগম সহ অজ্ঞাত 5 থেকে 6 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ছেলের মাথায়, হাতে, বুকে ও পেটে কুপিয়ে গুরুতর জখম করে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি ভুলতা পুলিশ ফাঁড়িতে তদন্তের জন্য দিয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক চাচারা মাইট দূর করতেছে। আমি আমাদের এই 7 নভেম্বরের একটা র্যালি ছিল, আমি তখন র্যালিতে ছিলাম। তখন আমার ফোন দিতেছে, ওনারা মাইট দূর করতেছে। তখন আমি আবার একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি। আসার পরে আমি ওখানে গিয়া আমি মানে জিজ্ঞেস করার আগেই ওরা আমার চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথার ভিতরে, এটা এখানকার মাদক ব্যবসায়ীর ছেলে, ও নিজেও মাদক ব্যবসা করে এবং কিসাবনা করে। ওর নাম হচ্ছে আরিফ, তারপরে হচ্ছে খালেক, তারপরে হচ্ছে সাদেক, তারপরে হলো আপনার এক মহিলা ছিল রাশিদা। ওই মহিলা আমার পেটের ভিতরে দা দিয়ে আঘাত করছিল। এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে তার নামে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে 6টি বহুতল ভবন। এই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে ট্রাম্প টাওয়ার। এর আগে ট্রাম্প টাওয়ার নামে 4টি ভবন বানানো হয়েছিল দেশটিতে। ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরগাঁও, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো। 2025 সালের মধ্যেই শেষ হবে এসব ভবনের নির্মাণ কাজ। প্রথম মেয়াদে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ 2017 থেকে 2021 পর্যন্ত ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় 4টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসন সংক্রান্ত এবং বহুতল। নতুন টাওয়ারগুলো আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ত্রিবেকা ডেভেলপার্স। ভারতে ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল 2014 সালে। দেশটির সবচেয়ে ধনী রাজ্য হিসেবে পরিচিত মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে প্রথম টাওয়ারটি নির্মিত হয়। এই ভবনটির নির্মাতা প্রতিষ্ঠানও ছিল ত্রিবেকা ডেভেলপার্স। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 চলছে। সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে বিশ্ব নেতারা বাকুতে জড়ো হয়েছেন, কিন্তু বিশ্ব নেতাদের এই তালিকায় অনেক বড় নামই নেই। বড় নেতাদের অনুপস্থিতির পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব বাকুর জলবায়ু সম্মেলনে গভীরভাবে পড়েছে। গতকাল সোমবার এই সম্মেলন শুরু হয়। 22 নভেম্বর পর্যন্ত সম্মেলন চলবে। সম্মেলনের প্রথম 2 দিন বাকুতে 75 জনের বেশি বিশ্ব নেতারা আসার কথা, কিন্তু জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিচ্ছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দূষণকারী অর্থনীতির কিছু দেশের নেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ G20 জোটের মাত্র কয়েকজন নেতা এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের 80% এই জোটের দখলে। আন্তর্জাতিক বাণিজ্যের 75% সঙ্গে জড়িত G20 জোটের দেশগুলো। আবার বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী যে গ্রিন হাউস গ্যাস, তার প্রায় 80% এই জোটভুক্ত দেশগুলোর নির্গমন করে। G20 জোটের সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বাকুর জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন না। 1969 সালে মহাকাশে উৎক্ষেপণ করা একটি পুরনো স্যাটেলাইট রহস্যজনকভাবে নির্দিষ্ট অবস্থান থেকে কয়েক হাজার মাইল দূরে চলে গেছে। যুক্তরাষ্ট্রের তৈরি যুক্তরাজ্যের মালিকানাধীন পুরনো এই স্যাটেলাইটের এমন আচরণ বিজ্ঞানীদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 1969 সালে স্কাইনেট 1A নামে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এটি ব্রিটিশ সামরিক যোগাযোগের জন্য পূর্ব আফ্রিকার ওপরে অবস্থান করছিল। তবে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এটি তার নির্ধারিত অবস্থান ভারত মহাসাগরের ওপর থেকে সরে গিয়ে আমেরিকার ওপরে অবস্থান করছে। খবরে বলা হয়েছে এমনটি হওয়ায় বিজ্ঞানীরা হতবাক হয়েছেন। স্যাটেলাইটটি কে বা কারা সরিয়েছে বা কিভাবে এত দূরে সরিয়ে নিয়েছে, এর কোনো স্পষ্ট ব্যাখ্যা তাদের কাছে নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন কক্ষপথের গতিবিদ্যা অনুযায়ী অর্ধটন ওজনের এমন একটি স্যাটেলাইট নিজের অবস্থান থেকে এত দূরে সরে যাওয়া যুক্তিযুক্ত নয়। এতে এই ধারণা স্পষ্ট হয় যে এটি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে। কেউই বলতে পারছেন না কে বা কারা কিভাবে এমনটি সরাতে চাইবে বা পারবে। তবে স্যাটেলাইটটির এমন ছিটকে যাওয়া ভালো না খারাপ তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। উঠতে থাকা বার্সেলোনা অবশেষে ধাক্কা খেল, তাই সে ধাক্কাটা এলো আন্তর্জাতিক বিরতির ঠিক আগে। লা লিগার খেলায় রিয়ালের সোসিয়েদাদের মাঠে 1-0 গোলে হেরে গেছে হ্যান্সি ফ্লিকের দল। তার চেয়েও বড় কথা, চলতি মৌসুমে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়া বার্সেলোনার আক্রমণ ভাগ এই ম্যাচে পাত্তাই পায়নি। পুরো ম্যাচে সোসিয়েদাদের গোল লক্ষ্য করে 11টি শট নিলেও একটিও লক্ষ্য রাখতে পারেনি কাতালান জায়ান্টরা। বার্সেলোনার আক্রমণ ভাগের এমন হঠাৎ ধার হারানোর পেছনে লামিন ইয়ামালের অনুপস্থিতি একটা কারণ। চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা বিধ্বংসী হয়ে উঠেছে। লিগে 12 ম্যাচ শেষে প্রতিপক্ষের জালে 4-0 গোল দিয়েছে কাতালান জায়ান্টরা।
লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও লেভানদোভস্কিকে নিয়ে গড়া আক্রমণ ভাগ এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা। ম্যাচ শেষে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক প্রেস কনফারেন্সে ইয়ামালের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, আমরা লামিনে ইয়ামালের অভাব বোধ করছি। আমি নিশ্চিত নই তাকে আন্তর্জাতিক বিরতির পর পাবো কিনা। আন্তর্জাতিক বিরতিতে স্পেন ইউরোপিয়ান নেশনস কাপে ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। এই দু ম্যাচের স্কোয়াডে আছেন ইয়ামাল, কিন্তু বার্সেলোনা কোচের কথায় মনে হচ্ছে এই দুই ম্যাচে খেলা হবে না এই উইঙ্গারের। এবারে অন্যরকম সংবাদ। গত এক মাস ধরেই হাজারো কালো বলের মতো বস্তু ভেসে আসছে অস্ট্রেলিয়ার সৈকতে। একটি, দুটো কিংবা তিনটি নয়, 7টি সৈকতে এসব বস্তু ভেসে আসায় পর্যটকদের সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর অন্যতম কারণ দুর্গন্ধে এলাকা ভরে যায়। এবার জানা গেল সেই কালো বস্তু আসলে কি। কালো গোলাকার বস্তু নিয়ে এরই মধ্যে গবেষণা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এগুলো আলকাত্রা। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের বিজ্ঞানীরা রহস্যময় বস্তুগুলোকে পরীক্ষা করে জানালেন এগুলো আসলে এক ধরনের বর্জ্য। চুল, ফ্যাটি অ্যাসিড ও পচা খাবারের মিশ্রিত এই বর্জ্য ফ্যাটবার্গ নামে পরিচিত। অক্টোবরের মাঝামাঝি এই ধরনের কালো বস্তু ভেসে আসতে অস্ট্রেলিয়ার সিডনি সহ 7টি সৈকতে চাঞ্চল্য ছড়িয়ে পড়তে দেখা যায়। নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি বাসিন্দাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। সাঁতার কাটার সময় এদের সংস্পর্শে না আসার নির্দেশ দিয়েছেন তারা। প্রথম অনুমান করা হয়েছিল এই বলগুলো সমুদ্রের গভীর থেকে তেল ছড়িয়ে পড়ার ফলে ভেসে এসেছে, কিন্তু পরে গবেষকরা জানালেন এগুলো বিশেষ ধরনের বর্জ্য। অবশ্য পর্যটকদের কথা চিন্তা করে এসব বর্জ্য দ্রুত সরিয়ে নিতে শুরু করছে কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগ বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভেটেরান্স ডে অনুষ্ঠানে জো বাইডেনের শ্রদ্ধা। ফেডারেল রিজার্ভে প্রেসিডেন্টের হস্তক্ষেপ সমর্থন করেন মান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে মনোনয়ন দিলেন ট্রাম্প। জলবায়ু সম্মেলনে অনেক বড় নেতাই নেই। এবং স্যাটেলাইটের রহস্যজনক আচরণ, ভারত মহাসাগর থেকে ছিটকে আমেরিকায়। দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।